আজ আমি তোমাদের এমন একটা ঘটনা বলবো যা সত্যিই শিক্ষণীয়। একবার ডেভিড ব্যাচ, যিনি একজন ইনভেস্টর, লেখক এবং ফাইন্যান্স এক্সপার্ট, ফাইন্যান্সিয়াল এডুকেশন ক্লাস নিচ্ছিলেন। সেই ক্লাসে উপস্থিত ছিলেন 52 বছর বয়সী এক ব্যক্তি, তার নাম জিম। জিম এসেছিলেন ফাইন্যান্সিয়াল পরামর্শ নিতে, কিন্তু শেষমেশ উল্টো ঘটনা ঘটল। জিমই ডেভিডকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিলেন। জিম তখন তার 50-এর কোঠায় এবং একটি ইউটিলিটি কোম্পানিতে ম্যানেজার ছিলেন। প্রায় 30 বছর ধরে একই কোম্পানিতে চাকরি করছেন এবং তার বার্ষিক আয় ছিল $40,000 মার্কিন পরিসংখ্যান অনুযায়ী গড়ে একজন আমেরিকানের বার্ষিক আয় প্রায় $50,000। অর্থাৎ জিমের আয় গড়ের চেয়ে কম, মানে তিনি একেবারেই মিডল ক্লাস। ক্লাসের পর জিম তার স্ত্রী সুসানকে নিয়ে ডেভিডের সঙ্গে একটি প্রাইভেট মিটিংয়ে গেলেন ফাইন্যান্সিয়াল পরামর্শের জন্য। সুসান জিমের চেয়ে 2 বছর ছোট এবং পেশায় একজন বিউটিশিয়ান। দুজনই সাধারণ মধ্যবিত্ত পরিশ্রমী দম্পতি, ঠিক যেমন আমাদের চারপাশে বহু পরিবার। তারা ডেভিডকে বলল যে তারা শীঘ্রই রিটায়ার করতে চান এবং তাদের পারিবারিক বার্ষিক আয় $40,000। ডেভিড তখন বুঝিয়ে দিলেন, তোমাদের বর্তমান আয় ও বয়স অনুযায়ী এত তাড়াতাড়ি রিটায়ার করা সম্ভব নয়। সাধারণত এই ধরনের আয় নিয়ে মানুষ 60-এর শেষের দিকে রিটায়ার করতে পারে। তাই আমরা এক ধরনের 10 বছরের পরিকল্পনা করতে পারি। এরপর জিম এবং সুসান একে অপরের দিকে তাকিয়ে ডেভিডকে প্রশ্ন করল, স্যার, আপনি কি মনে করেন আমরা ধনী? ডেভিড বললেন, ঠিক এইটাই আমি বুঝতে চাইছিলাম। তুমি এই কম আয় থেকে কিভাবে এত তাড়াতাড়ি ফাইন্যান্সিয়াল ফ্রি হওয়ার কথা ভাবছ? এরপর তারা ডেভিডকে তাদের সব আর্থিক ডকুমেন্টস দেখালেন। ডেভিড লক্ষ্য করলেন, 1. তাদের কোনো ঋণ নেই। 2. তাদের 2 সন্তান আছে যারা ইতিমধ্যেই কলেজ শেষ করেছে। 3. তাদের নিজস্ব 2টি বাড়ি আছে, একটি যেখানে তারা থাকেন যার মূল্য $4.5 লাখ, আরেকটি বাড়ি যার মূল্য $3.25 লাখ, দুটোই সম্পূর্ণ লোনমুক্ত। 4. জিমের রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে $6 লাখ আর সুসানের আছে $7.2 লাখ। 5. এছাড়া তারা $1.5 লাখ বন্ড কিনেছেন। 6. এমার্জেন্সির জন্য তাদের সেভিংস অ্যাকাউন্টে $60,000 নগদ আছে। সব মিলিয়ে তাদের নেট ওয়ার্থ প্রায় $20 লাখ। ডেভিড সত্যিই অবাক হয়ে গেলেন, কারণ এই দম্পতি কোনো হাই ইনকাম বা ব্যবসা না করেও স্মার্ট সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে এত বড় সম্পদ গড়ে তুলেছেন। তাদের আয় ছিল সাধারণ মানুষের চেয়ে কম, কিন্তু সম্পদ ছিল অনেক বেশি। ডেভিড এই অবস্থা দেখে সত্যিই মুগ্ধ হলেন এবং জানতে চাইলেন, আপনারা কি কোনো পারিবারিক ধন পেয়েছেন? জিম আর সুসান বললেন, আমাদের পিতামাতা ছিলেন ধনী, কিন্তু তারা আমাদের কিছুই উত্তরাধিকার হিসেবে দেয়নি এবং এতে কোনো সমস্যা ছিল না, কারণ তারা আমাদের ফাইন্যান্সিয়াল শিক্ষা দিয়েছেন। আমাদের পিতামাতা সবসময় আমাদের বলতেন, যখন আমরা আমাদের নিজের পরিশ্রম ও সঞ্চয় এবং বিনিয়োগের মাধ্যমে ধনী হব, তখনই আমরা সবচেয়ে বেশি আনন্দ পাব। আর এজন্য তারা আমাদের পরামর্শ দিয়েছিলেন, যা আয় করো তার থেকে কম খাও এবং সবচেয়ে আগে নিজেকে দাও। তারা আরও অনেক কিছু বললেন, যেগুলো আমরা ভিডিওতে বিস্তারিতভাবে দেখব। শুরুতে তারা তাদের আয় থেকে মাত্র 5% সঞ্চয় করতেন, কারণ ইনকাম খুব কম ছিল। কিন্তু তারা কোনো সঞ্চয় না করার পরিবর্তে প্রথম বেতনের সাথে সঞ্চয় শুরু করলেন এবং সেটি বিনিয়োগের পরিকল্পনায় রূপান্তরিত করলেন। যতই পরিমাণ ছোট হোক না কেন, ধীরে ধীরে এটি তাদের অভ্যাসে পরিণত হল। পরে তারা সঞ্চয়ের হার বাড়াতে শুরু করলেন। ডেভিডের সঙ্গে মিটিংয়ের সময় তারা তাদের ইনকামের 15% সঞ্চয় করছিলেন। অল্প বেতনের পরও ছোট পরিমাণ সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে তারা উল্লেখযোগ্য সম্পদ তৈরি করতে সক্ষম হন। ফলশ্রুতি তারা জীবনযাপন করছিলেন বেশ আরামদায়কভাবে, অর্থের চিন্তা ছাড়াই। তাদের কখনো চাকরি হারানোর ভয় বা জরুরি পরিস্থিতির জন্য উদ্বেগ ছিল না। এক সময় তারা এমন জায়গায় কাজ করতে শুরু করলেন যেখানে বেতন কিছুটা কম ছিল, কিন্তু চাকরিতে সন্তুষ্টি অনেক বেশি। তাদের কখনো মনে হয়নি যে তারা চাকরি করছেন। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা দ্য অটোমেটিক মিলিয়নের বই থেকে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নেব। ভিডিও শেষে আপনি বুঝবেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা কোটিপতি হতে হলে বেশি আয় করা জরুরি নয়। অর্থাৎ ভালো বেতন থাকা প্রয়োজন নেই, নিজস্ব কোম্পানি চালাতে হবে না, 12-15 ঘণ্টা কাজ করতে হবে না, বেশি শৃঙ্খলবদ্ধ হতে হবে না। আপনাকে কেবল একটি সোজা ও কার্যকারী স্ট্র্যাটেজি দরকার, যা আমরা আজকের ভিডিওতে দেখব। চলুন শুরু করি। মর্গান হাউসেলার গল্পে ফিরে যাই।
তার যুবক বয়সে লস অ্যাঞ্জেলেসের একটি 5 স্টার হোটেলে কাজ ছিল, অতিথিদের গাড়ি পার্ক করা। একদিন তিনি লক্ষ্য করলেন এক ধনী লাক্সারি গাড়ি পর্শে, যা আগের দিন তাকে দেখানো হয়েছিল, আজ একটি পুরনো হোন্ডা গাড়িতে এসেছে। জিজ্ঞেস করলেন পর্শেটি কোথায়। জানলেন সে গাড়ির লোন দিতে পারছিল না, ব্যাংক গাড়ি বাজেয়াপ্ত করে দিয়েছে। এটি মর্গানকে শিখিয়েছিল ধনী এবং সম্পদবান দুটি ভিন্ন বিষয়। ধনী হল বর্তমান আয় বেশি কিন্তু সব খরচ করা হচ্ছে, যাকে দেখলে সবাই ভাববে সে ধনী। সম্পদবান হল লুকানো সম্পদ, যা খরচ করা হয়নি, অ্যাসেট আকারে রাখা হয়েছে। ধনী মানুষ সাময়িক হতে পারে, কিন্তু সম্পদবান মানুষ স্থায়ীভাবে ধনী। সুতরাং যারা চোখে ধনী দেখায় তারা আসলে সম্পদবান নাও হতে পারে। একবার এমন ঘটেছিল যখন ডেভিড ব্যাচ, যিনি এই বইয়ের লেখক, মাত্র 7 বছর বয়সে ছিলেন। তার বাবা তাকে ম্যাকডোনাল্ডসে নিয়ে গেলেন এবং প্রশ্ন করলেন, এখানে তুমি কত ধরনের মানুষ দেখছ? ডেভিড বলল, 2টি ধরনের, যারা এখানে খাচ্ছে আর যারা এখানে কাজ করছে। ডেভিডের বাবা বললেন, না, পৃথিবীতে আসলে 3 ধরনের মানুষ থাকে। 1, যারা ম্যাকডোনাল্ডসে খায়, 2, যারা ম্যাকডোনাল্ডসে কাজ করে, 3, এবং যারা ম্যাকডোনাল্ডসে বিনিয়োগ করে। তৃতীয় ধরনের মানুষকে তুমি সাধারণত কখনো দেখবে না। যারা খাচ্ছে তারা সবসময় হাসি খুশি ও ধনী দেখায়, কিন্তু সত্যি বলতে তারা হয়তো পুরো দিন এমন কাজ করছে যা তাদের ততটা খুশি রাখে না। তারা কেবল কয়েক মিনিটের আনন্দের জন্য সেখানে আসে। এরপর ডেভিডের বাবা তাকে ম্যাকডোনাল্ডসের একটি স্টক কিনে দিলেন। ডেভিড বড় হওয়ার সাথে সাথে তিনি তার সঞ্চয় খরচ করার পরিবর্তে স্টকে বিনিয়োগ শুরু করলেন। এর মাধ্যমে তিনি শিখলেন কিভাবে ছোট, অস্থায়ী আনন্দকে স্থায়ী সুখের জন্য বিলম্বিত করা যায়। বন্ধুরা, অনেকের কাছে ইনভেস্টিং জটিল এবং কঠিন মনে হতে পারে, কিন্তু চিন্তার কিছু নেই। আমি আপনাদের দেখাবো একটি খুবই সহজ ও কার্যকারী উপায়, যেখানে আপনি অল্প বেতনের সঙ্গে সীমিত ফাইন্যান্সিয়াল জ্ঞানেও বিনিয়োগ শুরু করতে পারেন এবং একদিন হতে পারেন স্বয়ংক্রিয় কোটিপতি। ডেভিড যা জিম এবং সুসানকে শিখিয়েছিলেন তা হল, আপনি কত উপার্জন করছেন তা প্রধান বিষয় নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি আপনার টাকা দিয়ে কি করছেন। যত বেশি আমরা আয় করি ততই আমাদের খরচও বেড়ে যায়। এটাকে বলে ওয়েলথ এফেক্ট। এটি অনেক মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দেয়। উদাহরণ, যখন আপনার মাসিক আয় 15,000 টাকা, আপনি হয়তো সস্তা জিনিস কিনবেন, টিফিন নিয়ে অফিস যাবেন। কিন্তু যখন আপনার আয় 50,000 টাকা হয়, তখন হয়তো আপনি ব্যয় করবেন বড় ব্র্যান্ডের জিনিসে, অফিস থেকে খাবার অর্ডার করবেন। আর আয় যদি 1 লক্ষ টাকা হয়, তখন আপনি বড় দামের জিনিস কিনবেন, ব্যাংক ব্যালেন্স কমিয়ে ভালো গাড়ি, ব্র্যান্ডেড কাপড়, আইফোন ইত্যাদি। অনেকে আসলেই এত টাকা হাতে পাননি, এটা ভবিষ্যতের আয়ের জন্য পরিকল্পনা করা হয়। আমি এখনো মনে করি, যখন আমি কোম্পানিতে কাজ করতাম, আমার এক বন্ধুর 1.5 লাখ টাকার বোনাস আসছিল। সে সেটা পেত পরের মাসে, কিন্তু তার ক্রেডিট কার্ড থেকে আগেই 10,000 টাকা দিয়ে নতুন বাইক কিনে ফেলেছিল, যা পরে 1.5 লাখে পরিশোধ করতে হতো। এটা ঠিক আছে, কারণ সে নগদ পেত। কিন্তু সমস্যা শুরু হয় যখন মানুষ যার প্রয়োজন নেই সেই জিনিস কিনতে থাকে, যা তারা আয়ও করেনি বা ভবিষ্যতে আসবে। কারণ আমাদের প্রয়োজন সীমিত, কিন্তু ইচ্ছের তালিকা দীর্ঘ। আজকাল মানুষ যতই আয় বাড়ান ততই সঞ্চয় করতে পারছে না, কারণ বর্তমানে টাকা উপার্জন সহজ, কিন্তু খরচ করাও আরও সহজ হয়ে গেছে। এটা থেকে বাঁচার একটাই উপায়, যাকে আমরা বলি দ্য লাটে ফ্যাক্টর। চলুন দেখি কিভাবে এটি কাজ করে। মিলন সানির সঙ্গে 28 বছর বয়সী এক ব্যাচেলর, যিনি একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। সানি প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয় এবং স্টারবাকসে হট লাটে অর্ডার করেন, যা সাধারণত 200 থেকে 300 টাকা খরচ হয়। তারপর অফিসে কখনো কখনো বেকড রোল বা ক্যাফেটেরিয়া থেকে খাবার অর্ডার করেন, যেখানে খরচ হয় 300 থেকে 500 টাকা। সন্ধ্যায় বাসায় ফিরে বার্গার বা পিজা ডিনার আনেন এবং রাতে ক্লান্ত হয়ে টিভি চালু করে কোক সহ নেটফ্লিক্সে প্রিয় সিরিজ উপভোগ করেন। দেখতে অনেক ভালো জীবন মনে হচ্ছে, কিন্তু এতে একটি বড় সমস্যা আছে। সানি দিনে অন্তত 500-1000 টাকা এমন অপ্রয়োজনীয় খরচ করছেন। মাসিক হিসেবে এটি 15,000 টাকা এবং বছরের শেষে প্রায় 1.8 লাখ টাকা। এখন সানি এটা নিয়ে চিন্তা করেন না, কারণ তিনি মাতাপিতার বাড়িতে থাকেন, কোনো ভাড়া দিতে হয় না এবং সঞ্চয় করার চাপও নেই।
কিন্তু বন্ধুরা, সানির সমস্যা শুরু হবে যখন সময়ের সঙ্গে এই লাইফস্টাইলের ফাঁদে আটকে পড়বেন। যেমন বিবাহ হবে, পরিবার বাড়বে, নিজস্ব বাসা নিতে হবে, সন্তানদের খরচ বাড়বে। এর ফলে বাধ্য হয়ে তাকে অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে। এখন আসি লাটে ফ্যাক্টরের মূল শিক্ষাতে। আপনি আপনার জীবন উপভোগ করতে পারেন, যেমন মাসে একবার পরিবার নিয়ে বাইরে খেতে যাওয়া সম্পূর্ণ ঠিক আছে। কিন্তু আমাদের দৈনন্দিন ছোটখাটো খরচ যা আমরা নিয়মিত করি এবং যা আমাদের প্রয়োজনের বাইরে, সেগুলোর দিকে মনোযোগ দেওয়া দরকার। এই ছোটখাটো খরচের মধ্যে থেকে কিছু কমিয়ে সঞ্চয় এবং বিনিয়োগ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফলে ভবিষ্যতে আপনি অন্তত বেসিক জিনিসগুলো সহজেই ক্রয় করতে পারবেন, এমনকি জরুরি মুহূর্তে। যদি চাকরি হারিয়ে যান বা হঠাৎ বড় মেডিকেল জরুরি অবস্থার মুখোমুখি হন, কোনো টাকায় সমস্যা হবে না, কারণ আপনি আগে থেকেই আপনার বেতন থেকে 10% সঞ্চয় করে রেখেছেন। বন্ধুরা, মনে রাখবেন, আপনি হয়তো এখনো কোটিপতি হতে চাইছেন না, আপনি কেবল আপনার জীবন উপভোগ করতে চান যখন আপনার কাছে সময় ও শক্তি আছে। এটা পুরোপুরি ঠিক, কিন্তু তখনও আপনার বেতনের কমপক্ষে 10% সঞ্চয় করে বিনিয়োগ করা উচিত আপনার ভবিষ্যতের নিরাপত্তার জন্য। এই ছোট্ট পরিমাণ এতটা কম যে আপনি তা মনে রাখবেনও না, এবং এটি আপনার ভবিষ্যতের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পেমেন্ট। সময় যত এগোতে থাকবে এবং যদি ভবিষ্যতে আপনাকে নগদ টাকার প্রয়োজন না হয়, তাহলে আপনার সম্পদ বৃদ্ধি পেতে থাকবে। ধীরে ধীরে আপনার জীবনের এক বড় স্ট্রেস, অর্থের চাপ সর্বদা কমে যাবে। কিন্তু এটা করতে হলে এটি স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক করতে হবে। কারণ ডেভিড বলেন, আপনার জীবনেই একটি নিয়ম মনে রাখবেন, যদি কোনো কাজ অনেক বেশি ডিসিপ্লিনের প্রয়োজন হয়, তাহলে সম্ভবত সেটি কাজ করবে না। অর্থাৎ, যদি কোনো কাজ করার জন্য আপনাকে প্রেরণা বা কঠোর শৃঙ্খলা লাগতে থাকে, আপনি তাতে সফল হবেন না। মানুষ প্রকৃতিগতভাবে তৎক্ষণাত্মক আনন্দ, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন খুঁজতে পছন্দ করে। অর্থাৎ, আমরা ছোটকালীন সুখের পেছনে ছুটে যাই, না যে জীবনের দীর্ঘমেয়াদী সুখের জন্য। যে কোনো কাজের ফলাফল বহু বছর পরে পাওয়া যাবে, তার জন্য আমরা অনেক চেষ্টা ও ডিসিপ্লিন চাই। কারণ তাৎক্ষণিকভাবে আনন্দ নেই, তাই মানুষের মোটিভেশন কিছুদিনের মধ্যে কমে যায়। কারণ কেউ প্রতিদিন, বছরের প্রতিটি দিনে মোটিভেটেড থাকতে পারে না। আজ যদি আপনি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করছেন এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম নিয়ে ভাবছেন, এই ভিডিও দেখে এখন আপনি মোটিভেটেড ফিল করছেন, কিন্তু কাল হয়তো সেই অনুভূতি থাকবে না। আপনি হয়তো আপনার খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন না এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যাত্রায় হারিয়ে যেতে পারেন। ঠিক এমনটাই জিম ও সুশানের সঙ্গে হয়েছিল। তাদের টাকা সঞ্চয় করতে অনেক ডিসিপ্লিন ও চেষ্টা করতে হতো এবং তারা বারবার ব্যর্থ হচ্ছিল। তাই তারা সিদ্ধান্ত নিলেন কিছু ভিন্ন করতে হবে। তাদের প্রতিদিন বা প্রতি মাসে আচরণ নিয়ন্ত্রণ করার পরিবর্তে তারা একটি সিস্টেম তৈরি করলেন। তারা ঠিক করলেন তাদের আয় থেকে কত শতাংশ সঞ্চয় করা হবে। শুরুতে এটি 4-5% ছিল। এরপর নির্ধারণের পর তারা একটি ইনভেস্টমেন্ট কোম্পানির সঙ্গে একটি পলিসি সেট করলেন, যাতে বেতন আসার সাথে সাথে সেই অংশ স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি বিনিয়োগ হয়ে যায়। বাকি থাকা টাকা তারা নিজের প্রয়োজনের জন্য ব্যবহার করতেন। অর্থাৎ, প্রযুক্তিগতভাবে সেই টাকা তাদের হাতে থাকত না, তাই তাদের আর ডিসিপ্লিন বা উইল পাওয়ারের ওপর নির্ভর করতে হতো না। সব স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগ হয়ে যেত। কয়েক বছর পর তারা এমনকি ভুলে যেতেন যে একটি ইনভেস্টমেন্ট পলিসি আছে, কিন্তু পেছনের দিকে তাদের সম্পদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পেতে থাকে। এটিকে আমরা সহজ ভাষায় SIP বলি। এটি হলো এমন একটি সিস্টেম যেখানে আপনার অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে টাকা ট্রান্সফার হয়ে বিনিয়োগ হয়। শুনতে এটি EMI এর মতো মনে হতে পারে, কিন্তু এখানে আপনি চাইলে এটি যে কোনো সময় বন্ধ করতে পারেন। ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জনের জন্য আপনাকে সব ইচ্ছা মুছে ফেলতে হবে না। আপনাকে শুধু গত মাস বা বছরের খরচ চেক করতে হবে, দেখতে হবে কত টাকা লাক্সারি বা অপ্রয়োজনীয় জিনিসে খরচ হয়েছে। এরপর সেই অপ্রয়োজনীয় খরচের কিছু অংশ কাটুন এবং ভবিষ্যতের জন্য বিনিয়োগ করুন। যেমন ধরুন, গত বছর আপনি 10 লাখ টাকা উপার্জন করেছিলেন, কিন্তু তার থেকে কিছুই সঞ্চয় করতে পারেননি। কিন্তু সেই অর্থের 1 লাখ টাকা আপনি লাক্সারি ও অপ্রয়োজনীয় জায়গায় খরচ করেছিলেন। এবার আপনি মাসে 3000 টাকা সিপাই সেট করতে পারেন, যাতে বেতন আসার দিনই তা স্বয়ংক্রিয়ভাবে বিনিয়োগ হয়ে যায়।
বাকি টাকা আপনি নিজের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। ফলে বছরে ৩৬,০০০ টাকা বিনিয়োগ হবে এবং আপনি তা খেয়ালও করবেন না, কারণ দীর্ঘ মেয়াদে ছোট ছোট টাকা কম্পাউন্ডিংয়ের মাধ্যমে বড় সম্পদ তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ, গত ৪০ বছরে ভারতীয় স্টক মার্কেট সেন্সেক্স গড়ে প্রায় ১৫% রিটার্ন দিয়েছে। তাহলে ধরুন আপনি মাসে ৩,০০০ টাকা কোনো স্থানে বিনিয়োগ করছেন, মানে দিনে মাত্র ১০০ টাকা। অবশ্যই পাস্ট পারফরমেন্স ফিউচার রিটার্নে নিশ্চয়তা দেয় না, কিন্তু শুরুতেই সঞ্চয় করা এবং কম্পাউন্ডিংয়ের শক্তি বোঝার জন্য গড়ে ১৫% কম্পাউন্ড রিটার্ন ধরি ৩০ বছরের মধ্যে আপনার ২ কোটি টাকা হয়ে যাবে। এবং আপনার মোট বিনিয়োগ মাত্র ১০ লাখ টাকা, মানে কমলা অংশ হল আপনার মূলধন, সবুজ অংশ হল বিনিয়োগ থেকে আপনার লাভ। এটাই হল কম্পাউন্ডিংয়ের শক্তি, যার মাধ্যমে কম বেতনে থেকেও আপনি জিম ও সুশানের মতো স্বয়ংক্রিয় কোটিপতি হতে পারেন। তাই আমি সব সময় বলি, আপনার প্যারেন্টস আপনার এমার্জেন্সি ফান্ড নন এবং আপনার সন্তানরা আপনার রিটায়ারমেন্ট ফান্ড নন। নিজেই আপনার সম্পদ তৈরি করুন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন। যদি আপনি জানেন না কোথায় বা কিভাবে বিনিয়োগ করবেন, তাহলে কোনো সহজ ও কম খরচের মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ড নিতে পারেন এবং এতে লং টার্ম সিপ সেট করতে পারেন। কারণ এই সিপের জন্য প্রতি মাসে ডিসিপ্লিন প্রয়োজন হয় না। সিপের কোনো ইমোশন নেই, এটি লোভ বা ভয়ের শিকার হয় না। যখন মার্কেট নিচে যায় তখনই আপনাকে বেশি বিনিয়োগ করা উচিত। যেমন বর্তমানে মার্কেটে স্লোডাউন চলছে, মানুষকে বেশি বিনিয়োগ করতে হবে। কিন্তু সাধারণত মানুষ মার্কেট রিকভারি বা আরও পতনের অপেক্ষা করে, আর বাস্তবে অনেকেই তখনও বিনিয়োগ করে না। তাহলে এই সিপ সবসময় কাজ করবে এবং ধীরে ধীরে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যাত্রা এগিয়ে নিয়ে যাবে। আর সবচেয়ে ভালো, এটি আজ থেকেই শুরু করা যায়। আপনি ঘরে বসেই শুরু করতে পারবেন আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের যাত্রা। তো বন্ধুরা, আজকের ভিডিও এটাই। আশা করি আপনার কিছু না কিছু শেখার সুযোগ হয়েছে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে কোনো মূল্যবান ভিডিও মিস না হয়। এবং আমাকে কমেন্টে জানান আপনি আপনার বেতনের কত শতাংশ সঞ্চয় করে বিনিয়োগ করছেন এবং কিভাবে সেটি ম্যানেজ করছেন। এছাড়াও কমেন্ট করুন আমি কোন টপিকে আমার পরের ভিডিও বানাই।